পাগল, শিল্পীরা সবাই নয়। শিল্পীরা শুধু পাগলই না, শিল্পীরা অনেক ক্ষেত্রে, কিন্তু আমি একটা মানে বলবোই, এটা মানে বলতে বাধ্যই, শিল্পীরা সাথে সাথে স্বার্থপরও হয়। যে হাত যতক্ষণ আমার মুঠো না হচ্ছে, যতক্ষণ হাত মুঠো না হচ্ছে, আমি ততক্ষণ এরকম দিতে না পারছি, ততক্ষণ আমি এটা চাইতে পারি না। অবশ্যই, শুধু ইন্ডাস্ট্রি বলে নয়, বিনিময় প্রথা তো। লাইট, ক্যামেরা, অ্যাকশন। না, আমি কিন্তু এখানে একজন পরিচালকও নই, এখানে কিন্তু আমি ক্যামেরাম্যানও নই। তবে হ্যাঁ, আজকে আপনাদের সামনে দ্য বেঙ্গল ভয়েস পডকাস্টে যাকে আমরা নিয়ে এসেছি আজকের অতিথি করে, তিনি হচ্ছেন একজন ক্যামেরা পার্সন। চলুন আলাপ করি তার সাথে। নমস্কার, আপনাকে স্বাগত দ্য বেঙ্গল ভয়েস পডকাস্টে। ইনি হলেন তাপস কুমার রাহা। আমি এত বড় নাম বারবার বলবো না, আমি তাপসদা করে বলবো, ঠিক আছে? ওকে। আপনি তো একজন বিখ্যাত, আমি যতটুকু শুনেছি বেশ বিখ্যাত একজন ক্যামেরা পার্সন। আপনার এই ক্যামেরাম্যান হওয়ার ইচ্ছেটা কেন হলো? দেখুন, বিখ্যাত অখ্যাত বলে আমি জানি না, আমি কাজ করি। সেটা আপনি কাজ করেন, কিন্তু আমরা তো দেখি, তাই আমাদের কাছে আপনি সেলিব্রিটি। না না না, এরকম কোনো কথা নাই। আমার একটা হচ্ছে যে আমি ভাগ্যবান, সেই অর্থে আমি বলতে পারবো আমি ভাগ্যবান যে আমি আমার প্যাশন এবং আমার প্রফেশন দুটো সেম। এই জায়গা থেকে আমি ভাগ্যবান। আমার ছোটবেলা থেকে আমি ক্লাস 5-এ আমি ক্যামেরা ধরেছি হাতে। আমার বাবা মানে শখের ফটোগ্রাফার ছিল, খুব ভালো ছিল। তার মানে বাবা এখানে ইন্সপিরেশন? হ্যাঁ, বাবা একটা ইন্সপিরেশন ছিল, অবশ্যই ছিল। সেখান থেকে তারপরে যখন পড়াশুনো করি আস্তে আস্তে, তার সাথে সাথে ফটোগ্রাফিও চলতে থাকে, শখের ফটোগ্রাফি তখন অবশ্যই। এই চলতে 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 তারপরে একসময় ভাবি যে না, এটাকে প্রফেশন করলে কেমন হয়। বেশ, কারণ এটার প্রতি ভালোবাসা ছিল। প্রচুর রকম এক্সপেরিমেন্ট করতাম সেই বয়সেই। আমরা তখন 11-12-এ পড়ি, এইরকম বয়সেই থেকেই আমরা নানা রকম এক্সপেরিমেন্ট করতাম, যে এক্সপেরিমেন্টগুলো খুব এক্সপেন্সিভ। বাবা কিন্তু কখনো আমাদের ওই, তখন তো রিল ছিল, তখন ফিল্ম ছিল, একদম নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ ফিল্ম ছিল। সেই ফিল্ম কিন্তু অনেকটা এক্সপেন্সিভ। এখনকার মতো এই ডিজিটালের যুগ ছিল না তখন। তখন এই নয় যে আমি একটা ছবি তুললাম, তুলে নিয়ে ডিলিট করে দিয়ে আবার ছবি তুললাম, এরকম কিছু ছিল না। তখন একটা ফিল্ম নষ্ট মানে একটা ফিল্ম নষ্ট, গোটা ফিল্মটা নষ্ট। তা আমরা কিন্তু এরকম প্রচুর রিলের পর রিল ফিল্ম নষ্ট করেছি। বাবা কোনোদিন আমাদের কিন্তু কোনো বলেননি যে তোমরা এত পয়সা নষ্ট করছো কেন, করতে দিয়েছে, বলে করো, ঠিক আছে। আমরা প্রচুর এক্সপেরিমেন্ট করেছি। এই করতে করতে মানে অবচেতনে কখন হয়তো সেই ইয়েটা আমাদের মনের ভিতরে বসে গেছে, সেইটাই প্যাশন হয়ে তৈরি হয়েছে। এবার সেইটাই আস্তে আস্তে পরে গিয়ে স্বাভাবিক। আমার যেটা প্যাশন, আমি যদি সেটাকে নিয়েই আমার প্রফেশনটা করি, তাহলে কি হবে, ওটা অনেক বেশি বড় আকারে ছড়াবে। কারণ আমি যদি পেশা আলাদা করি, প্যাশনটা আলাদা করি, সেক্ষেত্রে দুটো ডিভাইড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সময় ওখানে ভাগ হচ্ছে, অর্থ ভাগ হয়ে যাচ্ছে, দুটোই ভাগ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা যে একটা মানুষ টোটাল অ্যাচিভ করতে গেলে তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, একটা যেমন ধরুন আমাদের প্রফেশনে যদি একটা ক্যামেরাম্যান বা একজন ডিওপি যদি ভালো ডিওপি হয়, সে যে টোটাল অ্যাচিভমেন্ট করতে পারবে তা কিন্তু নয়। তার সাথে সাথে তার পারিপার্শ্বিক মানে প্রাসঙ্গিক আরো অনেকগুলো গুণ তার থাকা দরকার পড়ে। যেমন সে গুড টেম্পারমেন্টের হতে হবে, গুড বিহেভিয়ার হতে হবে, ভালো পিয়ার জানতে হবে, তবে গিয়ে একটা মানুষ টোটাল অ্যাচিভ করতে পারে। এই টোটাল অ্যাচিভমেন্টের জন্য এই পাশাপাশি গুণগুলো তখনই আসবে যখন আপনি সেই কাজের প্রতি তার ভালোবাসাটা দেখানো যাবে, তখনই সেই জায়গাটা ডেডিকেশন থাকতে হবে, ডেডিকেশন, এবং তার প্রতি একদম ওই আমি পাগল বলে ঝাঁপিয়ে পড়া, এই জায়গাটা যতক্ষণ না আসবে ততক্ষণ ওই একটা প্রফেশন। এই জন্যই তো বলে শিল্পী মানেই পাগল। হ্যাঁ, শিল্পী মানেই পাগল। শিল্পীরা শুধু পাগলই না, শিল্পীরা অনেক ক্ষেত্রে, কিন্তু আমি একটা মানে বলবোই, এটা মানে বলতে বাধ্যই, শিল্পীরা সাথে সাথে স্বার্থপরও হয়, হতে হয়। এরকম প্রচুর এক্সাম্পল আছে। স্বার্থ ছাড়া ওই সংসার, বউ বাচ্চা, ওই সবকিছু সামলে নিজের প্যাশনকে ধরে রাখা যায় না। ঠিক বলেছেন একদম। এবার আসি, আপনি তো প্রচুর সিনেমা তৈরি করেছেন, তো
তথ্যচিত্র তৈরি করেছেন। প্রথম সিনেমাটার নাম কি? এই রে, জীবনে তো প্রচুর কাজ করেছি এইভাবে, তো মানে আমি না, আমার একটা মানে বড্ড বদগুণ আছে ভুলে যাচ্ছি যে আমি না ভুলে যাই না, আমি যেটা ফেলে আসি সেইটা পেছনে আর তাকাই না, পেছন ফিরে তাকাই না। আমি কিন্তু সবসময় আমরা তো কিন্তু- দর্শক, আমরা তো অডিয়েন্স, আমাদের সব মনে থাকে। অচেনা মন, রাইট? Yes. ঠিক বললাম তো? সৌরভ মুখার্জি ডিরেকশনে, হ্যাঁ, অচেনা মন। আসলে কি জানেন তো, সেলিব্রিটিরা এমনই তখন হয়। আমিও নতুন, মানে আমরা মানে তো এটা কত বছর আগে? অনেক বছর আগে, এটা 92, 93 এরকম কিছু একটা হবে। অনেক অনেক আগে, বছর অনেক আগে, অনেক আগে, অনেক আগের কথা বলছে। অনেক আগের কথা। সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, যেহেতু ওটা প্রথম কাজ? সেই এক্সপিরিয়েন্সটা বলতে গেলে দেখুন, সব এক্সপিরিয়েন্সই মানে একটা শিক্ষার মধ্যে দিয়ে যেতে হ্যাঁ, হয়। ছাপ তো ছেড়ে যায় অবশ্যই। প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে না একটা শিক্ষার গণ্ডি পেরোতে হয়। আমিও তখন নতুন প্রথম কাজে ঢুকেছি, কাজ করছি, এরকম শুরু করেছি, তখন আমার কাছেও একটা নতুন জগৎ, নতুন পৃথিবী। আমিও চাইছি আরো ভালো প্রমাণ করতে, নিজেকে প্রমাণ করতে। সেই জন্য আমাদের হয়তো পরিশ্রম বেশি ছিল, পরিশ্রম খুব বেশি ছিল, কিন্তু সেই অর্থে কি Feedback আমাদের সেরকম- সেই মানে আমরা কি সেই জায়গাটা দিতে পেরেছি? আমরা আমাদের দিক থেকে কি সেই জায়গাটা দিতে পেরেছি যে যতটুকু আমাদের দেওয়া দরকার ছিল ততটুকু কি আমরা দিতে পেরেছি? এখন হয়তো সেই কোশ্চেনটা ওঠে এই কোশ্চেনটা। কারণ আমি সবসময় ইন্ডাস্ট্রিতে একটা জিনিস বুঝি যে হাত যতক্ষণ আমার মুঠো না হচ্ছে, যতক্ষণ হাত মুঠো না হচ্ছে, আমি ততক্ষণ এরকম দিতে না পারছি, ততক্ষণ আমি এটা চাইতে পারি না। অবশ্যই, শুধু ইন্ডাস্ট্রি বলে নয়, বিনিময় প্রথা তো। বিনিময় প্রথা খানিকটা তাই। এটা একটা মানে আমাদের আমি ইনভেস্ট করব তবেই না আমি ফেরত হ্যাঁ। পাবো কিছু, তাই না? একদমই তাই। আমি তো দোকানে গিয়ে বললাম আমাকে একটা চিপসের প্যাকেট দিয়ে দিন, সে তো এমনি দিয়ে দেবে না, আমাকে তার প্রপার মূল্যটা ধরে দিতে হবে, তবে সে চিপসের প্যাকেটটা আমাকে দেবে। এই প্রথম ছবিটা তখন প্রচুর লড়াই ছিল, তারপরে নতুনের মতো একটা মানে কিছুটা জানা কিছুটা অজানা, একটা মানে প্রতি মুহূর্তের একটা দ্বন্দ্ব, এগুলো ছিল, একটা ভয়, একটা hesitation। তবে একটা আনন্দও ছিল। সে তো স্বাভাবিক, হ্যাঁ। যেহেতু এটা প্যাশন, স্বপ্ন। এবং যারা ছিল তারা মানে মানে সবাই সে- বন্ধু বান্ধবের সেরকম মতো একটা কয়েকজনের নাম মনে নেই যাদের সাথে, যারা খুব লেজেন্ড পার্সন, যাদের সাথে আপনি কাজ করার আপনার সৌভাগ্য হয়েছে, যাদের থেকে আপনি দেখেছেন, শিখেছেন? এইরকম বলতে গেলে দেখুন, আমি তো তখন সিনেমার পরেও আমি একটা ডকুমেন্টারি করেছিলাম অনেক বছর আগে। তো যখন আমি ডকুমেন্টারি করতে যাই তখন বাবু আমাকে কাঁধে হাত দিয়ে বলেছিল, তোমার লাইট সেন্সটা খুব ভালো, তো তুমি আমার সাথে একটু যোগাযোগ রেখো। বেশ। তা আমি আর যোগাযোগ রাখা হয়ে ওঠেনি, কারণ আমার একটা ইয়ে ছিল, আমার না মানে প্রথম দিকে অভিজ্ঞতা এত বিটার ছিল, মানে এই প্রফেশনে আসা কেউ তো ছিল না, তিনকুলে কেউ ছিল না, ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ ছিল না। সেই জন্যে প্রথম লড়াইটা ছিল খুব মানে কঠিন একটা লড়াই। কারণ ওই প্রথমে স্টিল ফটোগ্রাফি পড়েছি, তারপর সেখান থেকে ভিডিও ফটোগ্রাফি, মোশন পিকচার ফটোগ্রাফি পাস করেছি। পাস করে হাতে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেরিয়েছি, কেউ চান্স দেয়নি, কোথাও কোনো সুযোগ হয়নি। তারপরে কোনো একটা জায়গা থেকে আমার বাবার কলিগের ইয়ে দিয়ে ইনফোকম বলে একটা হাউস ছিল, সেই হাউসে রবীন ঘোষ, ইনফোকম, হ্যাঁ ইনফোকম, নামটা শোনা। হ্যাঁ, সেখানে রবীন ঘোষ ছিলেন মালিক। সেই রবীন ঘোষের সাথে একটা পরিচয় ছিল। সেই একটা কাজ দিতে গিয়ে, আজকে বলতে কোনো অসুবিধা নেই, সেই রবীনবাবু আমাকে মানে একটা কাজ দিতে 6 মাস আমাকে ঘুরিয়েছিলেন। 6 মাস ঘুরিয়েছিলেন, আজ না কাল আসুন, কাল না পরশু আসুন, পরশু না তারপর দিন আসুন। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে নতুনদের সঙ্গে সবসময় এটা হয়, মানে পাশের লোকও কেউ বলে দেবে না যে আমি কি, তুমি কি এক্সপোজারটা দিয়েছো একটু বলবে না, মানে নিজেকে একাই সেই জায়গাটা, বিদ্যা চুরি হয়ে যাবার ভয়। বিদ্যা চুরি হয়, বিদ্যা যত বেরোনো যায় তত বাড়ে। তো সেই জায়গা থেকে আমি যখন ওই কাজটা প্রথম পেয়েছিলাম, পান্ডুয়ার উপর একটা ডকুমেন্টারি, আমার জীবনের প্রথম কাজ, ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথম কাজ, আর প্রথম কাজটাই ওই তথ্যচিত্র দিয়ে। তারপরে আমাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়।
আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই যে বিভিন্ন জায়গায় আপনারা শ্যুট করতে যাচ্ছেন, সেরকম কোনো একটা অভিজ্ঞতা যেখানে মানে একটু মজার কিছু অভিজ্ঞতা বা ভয়ানক কিছু অভিজ্ঞতা বা লাইফ রিস্কের কিছু অভিজ্ঞতা? এরকম বলতে গেলে মানে আমি জীবনে প্রচুর যেমন ঘটনা ঘটেছে, হ্যাঁ। লাইফ রিস্ক, জীবনে মরতে মরতে বেঁচেছি, এরকম অনেক একটা শুনি। যেমন আমি একবার নলিনী সিং এর সাথে একটা করতে গেছিলাম, একটা ডকুমেন্টারি করতে গেছিলাম পাটনায়। সেখানে গুলি খেয়ে মানে গুলি খেয়ে মরতে মরতে বেঁচেছি আর কি। প্রচুর এরকম মানে ডকুমেন্টারি করতে গিয়ে পাটনায় এরকম ডকুমেন্টারি করতে গিয়ে এমন হয়েছে যে আমি পেছনে গুলি চালানো শুরু হয়েছে, আমরা মানে দোতলা থেকে লাফ দিয়ে পালিয়ে জিপের মধ্যে ড্রাইভ দিয়ে উঠে সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিলাম। আবার এমন হয়েছে কাজিরাঙা জঙ্গলে, গৌহাটি দূরদর্শনের একটা কাজ ছিল কাজিরাঙা জঙ্গলে, আমরা জঙ্গলের মধ্যে 9 দিন টেন্ট ফেলেছিলাম। এবার কাজিরাঙা জঙ্গলে শ্যুট করছি এরকম, তো একদিনকে ওইরকম একটা ফাঁকা জায়গায় একটা মানে গন্ডার দেখেছি, গন্ডার দেখে ক্যামেরা নামিয়ে, আমার সাথে তেজপুরের একটা ছেলে ছিল বুমাই বলে, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, তো আমরা ট্রাইপড নামিয়ে শ্যুট করছি, তো গন্ডারটা হঠাৎ আমাদের দিকে উল্টো দিকে জঙ্গলে, ওখানে একটা খাড়ি মতো, এবার উল্টো দিকে জঙ্গলে ঢুকে গেল। আমরা ক্যামেরাটা বের করে নিয়ে এবার চলে আসবো, হঠাৎ দেখলাম গন্ডারটা উল্টো দিক থেকে দৌড়াতে দৌড়াতে আমাদের দিকে আসছে। আমরা পুরো স্পেল বাউন্ড হয়ে মানে ক্যামেরাটা জাস্ট আনলক করেছি, করে নিয়ে দাঁড়িয়ে গেছি, গন্ডারটা আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল। এবার আমরা মনে যাক বেঁচে গেলাম। হঠাৎ দেখি উল্টো দিকে জঙ্গল থেকে মানে একটা দলছুট হাতি, মানে সে পাগলা হাতি, মানে দলছুট হাতি, মানে সেই মানে চিৎকার করতে করতে আমাদের দিকে তাড়া করেছে। আর তখন আমাদের সাথে একজন রেঞ্জার, 2জন ফরেস্ট গার্ড ছিল। তারা শুধু একটা কথাই বললো, পালাও। আমরা সে কোনো রকমে ক্যামেরা তুলে নিয়ে মানে ছুটে পালাতে পারলে বাঁচি, মানে ক্যামেরা স্ট্যান্ড ফাইড ওখানেই পড়ে থাকলো, আমি শুধু ক্যামেরাটা তুলে নিয়ে পালাতে পেরেছিলাম। আর ওইসব ক্যামেরা তো প্রচণ্ড ভারী হয়, বড় হয়, নিয়ে দৌড়ানোও যায় না এইভাবে। আর সেই কোনো রকমে একটা গাছের আড়ালে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকেছি, তারপরে হাতিটা কিছুটা এসে আবার, এটা অনেক বড় আমরা সেই নিঃশ্বাস আটকে রেখে মানে মানে বেঁচে ফিরে আসা, এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। তাপসদার মুখে তাপসদার এই ক্যামেরা পার্সন হয়ে ওঠার বেশ কিছু কথা আমরা শুনলাম। আরও কিছু কথা শুনবো আমাদের পরবর্তী এপিসোডে। আজকের এপিসোড এখানে শেষ করছি। নমস্কার।